পয়া শব্দটা রমা শিখেছে এই লাল জামাটা পাওয়ার পর। কৃষ্ণামাসি বলে রমা এই জামাটা পরে এলেই নাকি বাবা মায়েরা এসে বাচ্চাদের পছন্দ করে ফেলে। এখন এটা রমার একটু ছোট হয়, ওর খুব একটা পছন্দও নয়। যারা এটা রমাকে এনে দিয়েছিল তাদের ওর একটু একটু মনে আছে। বাবাটা প্রথম দিন এই লাল জামার সঙ্গে একটা পিক পিক জুতো এনে দিয়েছিল। তারপর কত কি সব নিয়েই প্রায়ই আসতো ওর সঙ্গে দেখা করতে। একদিন ওকে নিয়ে গেছিল একটা ভালো ডাক্তারখানায়, যেখানে সূঁচ ফোটায় না। পরে ওই ডাক্তারখানাও রমা চিনে গেছে। অন্য বাবা মায়েরা এসে ওকে আর কৃষ্ণা মাসিকে নিয়ে গেছে বেশ কয়েকবার। আরো কত বাচ্চা সেখানে যায়, কেউ দুষ্টুমি করে, কেউ কাঁদে। দেওয়ালে খুব সুন্দর একটা বাচ্চার ছবি আছে। পরে রমা জেনেছে আরেকটা হলো খারাপ ডাক্তারখানা, যেখানে দেওয়ালে বাচ্চাদের ছবি থাকে না, সবাইকে ধরে সূঁচ ফুটিয়ে দেওয়া হয়। সেদিন সন্ধেবেলা ডাক্তারখানা থেকে বেরিয়ে বাবাটা ওকে আর কৃষ্ণামাসিকে কেক খাইয়েছিল। সূঁচ অবশ্য ফোটাতে এসেছিল একজন দিন কয়েক পর। লোকটা এসে বলল, বাবা পাঠিয়েছে। তারপর ওকে বরুণ দাদা নিয়ে গিয়েছিল ছবি তোলার ঘরে, যেখানে একটা খালি ঘরে একটা বড় যন্ত্র থাকে, আর কেউ থাকে না। কি সব ছবি তোলা হয়। ওর খুব ভয় লাগে ওই ঘরে একা। রমার খুব কষ্ট হয়েছিল বাবাটা কেন ওকে এত কষ্ট দিচ্ছে। খুব রাগও হয়েছিল, ভেবেছিল সঙ্গে তো আর যাবেই না, আর এলে কোলেও উঠবে না। তারপর সঙ্গে একদিন একটা সুন্দর দেখতে মা এলো। সেই মা ওকে কোলে নেয়নি, কথাও বলেনি। ওরা চলে যাওয়ার একটু পরেই বাবা আবার একা ফিরে এসেছিল কাঁদতে কাঁদতে। ওকে জড়িয়ে হামু করে দিয়েছিল। তারপর ওরা আর আসেনি। সেই দিনই চলে যাওয়ার আগে ওকে এলসা নামের একটা পুতুলও এনে দিয়েছিল। তার আগে রমার কাছে বারবি ছিল, কিন্তু এমন পুতুল ছিল না। ওদের দোতলা বাড়ির উপরে 3টে ঘর আর 12টা বাচ্চা, একটা খাটে 2 জন করে শোয়। এখানে রবি কাকুর নিয়ম করে দেওয়া আছে, যার জন্যে উপহার আনা হচ্ছে সে প্রথম কয়েকদিন খেলবে, তারপর ওটা সবার খেলনা। এলসা এখনো আছে, যদিও স্নান করিয়ে করিয়ে চুলগুলো আর ততটা সুন্দর নেই। রমা এখন অনেকটা বড় হয়ে গেছে, তাই আর নতুন কেউ ওকে দেখতে এলে বাবা অথবা মা বলে ডাকতে শেখাতে হয় না। একটু একটু করে ও বুঝতে শিখেছে ওকে এখানে সবাই একটু বেশি ভালোবাসে। সেটা হয়তো এখানে সবচেয়ে বেশি দিন আছে বলেই। রমার এখানে কৃষ্ণামাসি, বরুণ দাদা আর রবি কাকুকে ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছে হয় না। আজ সন্ধেবেলা ওর বন্ধু শিখাকে কারা যেন দেখতে আসবে। শিখা ওর পিক পিক জুতো আর লাল জামাটা পরে মাঝে মাঝেই এসে আয়নার সামনে দাঁড়াচ্ছে। ও বয়সে খানিকটা ছোটই হবে। শিখাকে বেশ পুতুল পুতুল লাগে রমার। শিখা সবে আয়না দেখতে শিখেছে। রমা স্কুলের সহপাঠীদের থেকে জেনেছে ও দেখতে ভালো নয়। আয়নার সামনে দাঁড়িয়ে ও নিজেও বুঝতে পেরেছে ওর গায়ের রং খুব কালো। আস্তে আস্তে আয়নার সামনে ঘুরে গিয়ে শিখার সামনে নেমে আসা হেয়ার ব্যান্ড ঠিক করে দিয়ে বই নিয়ে বসল। খড়বায়ু বয় বেগে কবিতার শেষ 4 লাইন কিছুতেই মুখস্থ হচ্ছে না। আবার পড়তে শুরু করল। যদি মাথে মহাকাল উদ্দাম জটাজাল ঝড়ে হয়। বরুণ দাদা এসে শিখাকে কোলে তুলে নিয়ে গেল। রমা জানে এবার বাকি বাচ্চাদের আর টিভির ঘরে যেতে দেওয়া হবে না। এক মুহূর্ত সে দাঁড়াল। শিখার সব মনে আছে কিনা সেটা দেখবে বরুণ দাদা। বরুণ দাদা জিজ্ঞেস করছে টিভির ঘরে, তোমার নাম কি? শিখা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। তোমার স্কুলের নাম কি? আধো আধো উচ্চারণে শিখা উত্তর দিতে শুরু করলো, সত্যেন্দ্র মোহন প্রাথমিক
বিদ্যালয়। এবার বরুণ দাদা ওকে একটা কবিতা বলতে বলবে, বন্ধুদের নাম বলতে বলবে, তারপর গান গাইতে বলবে। বাচ্চারা সবাই জানে গান গাইতে বললেই মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি গাইতে হয়। এটা রোজ ওদের শেখানো হয়। পাশের ঘরে অনর্গল দুষ্টুমি করে যাচ্ছে যমজ ভাই মানিক আর রতন। ওদেরও বাবা মায়েরা এসে পছন্দ করছিল না অনেক দিন। ওরা ফর্সা হলেও দুজনকে একসঙ্গে কেউ নিয়ে যেতে চাইছিল না। রবি কাকু নাকি দুজনকে একসঙ্গে না হলে ছাড়তে পারবে না। কয়েকদিন আগে রবি কাকু বলে গেল ওরা নাকি এবার চলে যাবে জাপান। যারা নেবে সেই বাবা মা বিদেশে থাকে। বিদেশ কেমন জায়গা? রবি কাকু বলল সেখানে নাকি সুন্দর সুন্দর সব জায়গা, একদিকে সমুদ্র আরেকদিকে পাহাড়। ফ্রিজে যেমন বরফ থাকে তেমন বরফ নাকি চারদিকে ঢাকা। মানিক আর রতনের বরফ দেখার জন্য সবাইকে একটা টিভি কিনে দিয়েছে। সেটাই সবাই মিলে কার্টুন দেখে। আগে যে ঘরের নাম ছিল খাবার ঘর, এখন সেই ঘরটার নাম বদলে হয়ে গিয়েছে টিভির ঘর। সন্ধ্যাবেলা শিখার বাবা মা আসার পরেই শিখা দুষ্টুমি শুরু করলো। কোলে উঠল না, খালি কার্টুন দেখবে বলে বায়না করে যাচ্ছে। নেব না করেও নিয়ে আসা উপহারগুলো নিলেও কবিতা বলল অর্ধেক, গান শোনালো না, খালি বসে বসে টিভি দেখল। পর্দার ফাঁক থেকে রমা দেখল যাওয়ার আগে ওরা শিখাকে হামু করে দিল। তারপর দুজন মিলে অনেকক্ষণ সিঁড়িতে দাঁড়িয়ে টাটা করল। রমার হঠাৎ মনে পড়ল শিখা এবার চলে যাবে। ওর খাটে শিখার বদলে অন্য কেউ এসে শোবে। যে আসবে সে কি আর প্রথম দিন থেকেই শিখার মতো ওকে জড়িয়ে ধরে শোবে? রমার মন খারাপ করলে বুকের কাছে একটা ব্যথা হয়। এখন কৃষ্ণা মাসি খুব ব্যস্ত, ওদের খাবার তৈরি করছে। ও বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দায় ছাতিম ফুলের গন্ধ। দূরে তাকালে দেখা যায় মেট্রো স্টেশন। মাটির উপর দিয়ে মেট্রো রেল চালু হয়েছে। আরো দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে। রেলিং ধরে ট্রেন আসার অপেক্ষায় কিছুটা সময় চলে যাওয়ার পর এক মনে বিদ্যুৎ দেখতে লাগলো। একটু পর বরুণ দাদা বলল, রমা একটু ভালো জামা কাপড় পরে নাও, রবি কাকু আসছে। রমা জানে ভালো জামা কাপড় পরানোর মানে কি। আবার একটা বাবা মা আসবে ওকে দেখতে। একটু পর ওকেও মেঘের কোলে রোদ হেসেছে গাইতে হবে। ওকে অনেক প্রশ্ন করা হবে। রমা কৃষ্ণা মাসি ছাড়া কাউকে কোনো প্রশ্ন করে না। রমার একটু ইচ্ছে করছে না আজ। ও বুঝতে পারছে কাল বা পরশু ওকে আবার কেউ ডাক্তারখানায় নিয়ে যাবে। সেখান থেকে আরেক খারাপ ডাক্তারখানায়, যেখানে ওর গায়ে সূচ ফুটিয়ে রক্ত নেবে, তারপর ছবি তোলার ঘরে। রমার খুব কান্না পাচ্ছে, কিন্তু কৃষ্ণা মাসি এখন ব্যস্ত, ওদের জন্য রান্না করছে। ও কাঁদলেই সবাই বলবে, তুমি না সবচেয়ে বড় দিদি, বড়টা কি কাঁদে? জামা পরার পর রবি কাকু বলল, মা এখনই একজন আসতে চাইলেন। আসলে যিনি আসবেন ওর পরশু আসার কথা ছিল। পরশু ওদের একটা সমস্যা হওয়ায় হঠাৎ আজই আসছেন। যিনি তোমার মা হতে চান তার নাম অহনা গুপ্ত। উনি একা থাকেন, মানে তোমাকে নিয়ে গেলে তুমি কিন্তু বাবা পাবে না। উনি ওর বাবা মাকে নিয়ে আসছেন তোমাকে দেখতে, বুঝতে পারলে? রমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল প্রথমে, তারপর অভ্যেসবশত ঘাড় নাড়ল। একটু পর কলিং বেল বাজল। ঘরে রমা আর রবি কাকু বসেছিল। রবি কাকু দরজা খুললেন। তিনজন উঠে এলেন সিঁড়ি দিয়ে। তিনজনের মধ্যে যে ওর মা বলে মনে হচ্ছে তিনি শাড়ি পরে এসেছেন। সাদা রঙের শাড়ির উপর কালো আর ঘিয়ে রঙের নকশা, খোলা চুল, সন্ধেবেলাতেও কালো চশমা পরে এসেছেন। হাঁটতে পারেন তাও হাতে লাঠি। বাকিরা মনে হয় দাদু দিদা। বসার সময় হাতের লাঠিটা দিয়ে সামনের চেয়ারের পায়া ছুঁয়ে দেখলেন। রমা বুঝল উনি চোখে দেখতে পান না। চেয়ারে বসে বললেন, রমা তুমি কোথায়? তুমি কি বসে আছো?
রবি কাকু বললেন, রমা এসো মা, মায়ের কাছে এসো। কাছে যেতে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর কপালে চুমু খেলেন। হাতটা আবার কপালে নিয়ে এসে স্পর্শ করলেন ওর চোখে, তারপর নাক আর ঠোঁটে। তারপর বললেন, আমার নাম অহনা, আমি স্কুলে পড়াই, তুমি কি স্কুলে পড়ো? রমা মাথা নেড়ে মৃদু গলায় বলল, হ্যাঁ। রমা ভেবেছিল এবার মা ওর স্কুলের নাম জিজ্ঞেস করবেন, সেটা না করেই বললেন, তুমি স্কুলের দিদিমণিদেরকে চেনো? হ্যাঁ। দিদিমণিরা কেমন হয় গো? ভালো হয়। রমার গালে হাত রেখে বললেন, ওমা তাই? আমি ভেবেছিলাম তুমি পচা বলবে। আমি কেন তোমার মুখে হাত দিচ্ছি জানো? আমি দেখতে পাই না। তুমি কি এমন কাউকে দেখেছো যে চোখে দেখতে পায় না? না। চোখে না দেখতে পারার মানে কি জানো? মানে তুমি অন্ধ? রবি কাকু দ্রুত রান্নাঘরের দিকে চলে গেলেন। রমা বুঝল ও কিছু ভুল করেছে, কিন্তু মা হেসে উঠলেন, বললেন, না গো, মোটেই তা নয়। আমি চোখে দেখতে পাই না তার মানে এরপর তুমি আমাকে যা দেখাবে আমি তাই দেখব। এই যে এখন তুমি আর আমি ছাতিম ফুলের গন্ধ পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারি না ফুলটা কেমন দেখতে, কেমন হয়। একটু ভেবে রমা বলল, এই ছোট্ট ছোট্ট আর সাদা। বকুল ফুলও নাকি ছোট আর সাদা? না, তাহলে পার্থক্য কোথায়? আছে, আমি বলে দেবো। আমাকে এনে দিলে আমি তোমাকে আরো বোঝাবো এই গাছে কি করে ফুল এলো। এইভাবে আমি আর তুমি দুজনে নতুন নতুন জিনিস দেখব। আমি সব ফুল কেমন হয় জানতে চাই, তুমি কি আমাকে যত্ন করে সব বলবে? রমা এবার একটু হেসে বলল, হ্যাঁ বলবো। আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। দূর, কি করে দেখবে? আমার তো চোখটাই ঢাকা। এই দেখো চশমা খুলছি, এবার তুমি আমাকে পুরো দেখতে পাবে। চশমা খুললেন। রমা দেখল ওর চোখের মণিটা কালো নয়, প্রায় সাদাই বলা যায়। একটু তাকিয়ে ওর আবার ভয় হলো। রমা চোখ নামিয়ে নিতেই উনি জিজ্ঞেস করলেন, তুমি আমাকে ভয় পাচ্ছ বুঝি? মায়ের গায়ের রং খুব একটা ফর্সা না হলেও গায়ে একটা সুন্দর গন্ধ, গলাটাও মিষ্টি। রমা ভয় না পেলেও অবাক হচ্ছিল, কিন্তু ও জানে এমন প্রশ্ন করলে হ্যাঁ বলতে হয়। বলল, হ্যাঁ যাব। এই সময় দাদুটা ওকে কোলে তুলে নিয়ে বললেন, রমা, তুমি তোমার বন্ধুদের ছেড়ে চলে যাচ্ছ, তোমার মন খারাপ করছে তাই না? খারাপ লাগলে আমি মাঝে মাঝে তোমাকে এখানে নিয়ে আসতে পারি। আরো কত জায়গায় নিয়ে যাব, চিড়িয়াখানা, নিকো পার্ক। ভয় পেও না, সেখানে কত মজা হবে দেখো। আজ ওকে কোনো গান বা কবিতা শোনাতে বলেনি কেউ। যাওয়ার আগেই সবাই ওকে টাটা বলে গেল। সবাই চলে গেলে কোলে করে সিঁড়ি দিয়ে তুলে নিয়ে এলো রবি কাকু। হামু করে নামিয়ে দিল ওর ঘরের সামনে। ঘরে ঢুকে আস্তে আস্তে এসে শিখাকে জড়িয়ে ধরে এবার কেঁদে ফেলল রমা। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।